করতে হবে। এটাই হচ্ছে আয়কর রিটার্ন। ঠিক আছে, তো আমরা যদি থিওরিক্যাল আকারে বলি, আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। রিটার্ন ফর্ম এবং কাঠামো আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। আচ্ছা যাক, এবার আমরা আলোচনা করব আয়কর রিটার্ন কারা দাখিল করবেন। আয়কর রিটার্ন মূলত কারা দাখিল করবেন সেটা দুই ভাগে ভাগ করা যায়। যাদের করযোগ্য আয় রয়েছে এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। তার মানে আমরা এখানে দুইটা শ্রেণী পেয়েছি। একটা পক্ষকে বলা হচ্ছে আয়কর রিটার্ন দাখিল করতেই হবে, আর আরেকটা পক্ষকে বলা হচ্ছে আপনার যদি করযোগ্য আয় থাকে, মানে আপনার যদি করের উপযুক্ত আয় থাকে, তাহলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। তো এই দুইটা জিনিস মাথায় রাখবেন। যাদের করযোগ্য আয় আছে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে, এবং আরেকটা শ্রেণী আছে যাদের করযোগ্য আয় থাকুক বা না থাকুক তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবেই। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, দুইটার ক্ষেত্রে দুইটা এক্সাম্পল দিয়ে দিই। যাদের করযোগ্য আয় রয়েছে, ধরেন এনবিআর পুরুষের ক্ষেত্রে নির্ধারণ করছে যদি 3 লক্ষ টাকার উপরে আপনার ইনকাম থাকে তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতেই হবে। যদি 3 লক্ষ টাকার উপরে আয় না থাকে, নিট আয় না থাকে, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল না করলেও চলবে। এবার আসেন, আরে খতে বলা হচ্ছে যে যাদেরকে আয়কর রিটার্ন আবশ্যিকভাবে দাখিল করতে হবে। ধরেন আমি অ্যাডভোকেট, এখন আমার বাৎসরিক আয় যদি 10 টাকাও হয় তাহলেও আমাকে কিন্তু আয়কর রিটার্ন দাখিল করতে হবে। অর্থাৎ আমি অ্যাডভোকেট হওয়ার কারণেই আয়কর রিটার্ন দাখিল করতে বাধ্য হয়েছি। সাপোজ ধরেন আপনি একজন ডাক্তার মানুষ, সুতরাং আপনার বাৎসরিক ইনকাম যাই হোক সেটা দেখার বিষয় না। আপনি যদি একজন সার্ভেয়ার হন তাহলেও আপনার বাৎসরিক ইনকাম কত সেটা দেখার বিষয় না, আপনার পেশার কারণেই আপনাকে আয়কর রিটার্নটা দাখিল করতে হবে। তাহলে দুটা শ্রেণী পেয়েছি। এক, আপনার যদি 3 লক্ষ টাকার উপরে ইনকাম থাকে, মহিলার ক্ষেত্রে যদি 3,50,000 টাকার উপরে ইনকাম থাকে তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আরেকটা শ্রেণী পেয়েছি, সেটা হচ্ছে আপনার পেশার কারণে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তাহলে কোন কোন পেশা আপনি যদি কোন কোন পেশায় থাকলে আপনার আয়কর রিটার্ন দাখিল করতে হবে সেটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এবার আসেন, আমরা একটু আগেই বলছি আপনার যদি করযোগ্য আয় থাকে, অর্থাৎ আপনি যদি ব্যক্তি করদাতার আয় যদি বছরে 3 লক্ষ টাকার বেশি হয় তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তৃতীয় লিঙ্গের করদাতা মহিলা 65 বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে 3,50,000 টাকার বেশি হয় তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি 4,75,000 টাকার বেশি হয় তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। প্রতিবন্ধী করদাতা যদি 4,50,000 টাকার বেশি হয় তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এই গেল যদি আপনার ইনকাম থাকে সেই ক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা। এখন আপনারা যারা ক্যান্ডিডেট আছেন তারাই এখন চিন্তা করুন আপনাদের আয় কি 3 লক্ষ টাকা বা 3,50,000 টাকা এক্সিড করছে কিনা, তাহলে আপনাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখ করে দিই, যেমন ধরুন আপনার ব্যবসা করেন আপনি, তো আপনার এখানে আহ, বাৎসরিক সেল হয়েছে 3 লক্ষ টাকা, অথবা আপনার খরচ বরচ সব মিলাই আপনার 3 লক্ষ টাকা আয় হয়েছে। এটা কিন্তু আপনার নেট আয় না, নেট আয় হবে তখন যখন আপনার ওই যে যে পেশার কারণে আপনি ইনকামটা করতেছেন সেই পেশার খরচ বরচ বাদ দিয়ে যা থাকে সেটা হলো আপনার নেট আয়। আর এই নেট আয়ের উপরেই আপনাকে কর দিতে হবে। আপনাকে গ্রস আয়ের উপর আয়কর হিসাব করা হয় না, আপনার সব সময় খরচ বাদ দিয়া যে নেট আয়টা থাকে সেটার উপর আয়কর দিতে হয়। আর সেটা যদি 3 লাখ বা 3,50,000 অতিক্রম করে সেক্ষেত্রেই আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে বাধ্য করা হয়েছে। আচ্ছা, এবার আরো দুইটা যে বিষয় ছিল, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 4,75,000 টাকা, প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে 4,50,000 টাকা। এই দুইটা ক্ষেত্রেও সেম, তাদের অবস্থা অনুযায়ী তাদের কর হারটা একটু করের অব্যাহতি একটু বাড়ানো হয়েছে। এই গেল। এবার আসেন, আমরা প্রথমে আলোচনা করছিলাম দুই শ্রেণীর করদাতা সম্পর্কে, যাদের
এক শ্রেণী হচ্ছে তাদের পেশার কারণে তাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবেই, আর একটা হচ্ছে তাদের ইনকাম আছে বিধায় তাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। একটু আগে আলোচনা করছি যে আপনার ইনকাম যদি নির্দিষ্ট আয়ের থেকে বেশি হয়, নেট আয়ের থেকে বেশি হয়, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এখন আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে আপনার আয় থাকুক বা না থাকুক আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আমি আবার বলছি, এখন যেই পেশাজীবী বা লোকদের কথা বলবো, তাদের আয় থাকুক বা না থাকুক তারা আয়কর রিটার্ন দাখিল করে এনবিআর কে দেখাতে হবে যে তাদের আয় আছে কিংবা নাই, অথবা আয় যদি থাকে তাহলে ট্যাক্স দিবে, সোজা কথা। এই শ্রেণীগুলোকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে আপনাদের আরেকটা বিষয় নোট করে দিই, আয়কর রিটার্ন দাখিল করা আর আপনি এনবিআর কে ট্যাক্স দেওয়া সমান কথা নয়। একটা হচ্ছে রিটার্ন দাখিল করছে মানে কি, আপনি আপনার অবস্থাটা এনবিআর কে জানাই দিলেন যে আমি বছরে এত টাকা ইনকাম করি, এত টাকা আমার আহ, পারিবারিক খরচ, এত টাকা আমার পরিবৃদ্ধি বা এত টাকা আমার কাছে আছে, কিন্তু আমি 3 লক্ষ টাকা অতিক্রম করে নেই। এটা একটা আপনি এনবিআর কে একটা রিটার্নে জানাই দিচ্ছেন, রিটার্ন দাখিল করতে আপনি বাধ্য ছিলেন, ওই হিসাবে আপনি জানিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে কি, আপনি রিটার্নটা দিলেন, জমা দিলেন। এখন যদি আপনার ইনকাম যদি 3 লক্ষ টাকা থেকে বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট হারে ট্যাক্স দিবেন। এটা হচ্ছে আপনি এনবিআর কে আপনি ট্যাক্স দিলেন। তাহলে ট্যাক্স দেওয়া আর আয়কর রিটার্ন দাখিল করা কিন্তু সমান কথা না। তো আশা করি বুঝছেন। তবে যারা ট্যাক্স দেয় তারা কিন্তু আবার আয়কর রিটার্নও দিতে হবে, কারণ আপনার ট্যাক্স গুলো যখন দিবেন তখন তো আয়কর রিটার্নের মাধ্যমে দিবেন। আচ্ছা, এবার আমরা আলোচনা করি যে এই পেশাজীবী বা যে লোকদেরকে তাদের পেশার কারণেই আয়কর রিটার্ন জমা দিতে হবে, ট্যাক্স জমা দিবে বা না দিবে সেটা ভিন্ন ব্যাপার, পরের কথা। তাহলে প্রথমে আলোচনা করি। এক, যার কাছে 12 ডিজিটের টিআইএন আছে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা বেশিরভাগ প্রশ্নই এটা নিয়ে যে আমার কাছে আয়কর এই টিআইএন আছে, এখন কি আমাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে কিনা। সোজা কথা হচ্ছে টিআইএন আছে, আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, হবেই। যদিও 2020 সালের আগে 2019 সাল পর্যন্ত এই ধরনের কম্পালসরি ছিল না যে আপনার কাছে টিএন থাকলেই আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এই ধরনের কিন্তু কোনো বাধ্যবাধকতা ছিল না, এই বাধ্যবাধকতাটা আসছে 2020 সাল থেকে। ঠিক আছে, তার মানে প্রথমটাই বুঝে গেছেন, যার কাছে টিএন আছে তাকেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এবার আসেন, করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে, অর্থাৎ আপনার নিট আয় 3 লক্ষ টাকা পার হয়ে গেছে, মহিলা হইলে দেখা গেল যে নিট আয় 3,50,000 টাকা পার হয়ে গেছে, তার বেশি ইনকাম, তাহলেও আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সোজা কথা হচ্ছে এটা। এবার আসেন 3 নম্বরে, বলা হচ্ছে আয় বছরের পূর্ববর্তী 3 বছরের যে কোনো বছর করদাতার কর নির্ধারণ করা হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে। সাপোজ এখন চলতেছে 2021 সাল, ঠিক আছে, 2021 সালের কারণে অনেকের কিন্তু পেশা পরিবর্তন হয়ে গেছে, কারো ইনকাম কমে গেছে, কারো ইনকাম হয়তো নাই হয়ে গেছে, কিন্তু সে 2019 সালেও কিন্তু তার রমরমা ইনকাম ছিল, হয়তো 3-4 লাখ টাকা 5 লাখ টাকা করযোগ্য আয়ও ছিল, বা আয়কর অফিসও কোনোভাবে তার আয়কর নির্ধারণ করে ফেলছিল। যাই হোক, কিন্তু এখন তার ইনকাম নাই। তো ধরেন একজন ক্লায়েন্ট আপনার কাছে আসছে, যে বলতেছে ভাই আমার 19 সালে ইনকাম ছিল ঠিকই, কিন্তু আমার তো এই বছরের ইনকাম নাই, সুতরাং আমার যেহেতু ইনকাম নাই আমি রিটার্ন জমা দিব না। এখানে বলা হচ্ছে না, সেটা চলবে না। আপনি গত 3 বছরের মধ্যে যদি একবার হলেও আপনার আয়কর নির্ধারণ হয়ে থাকে, অথবা আপনি নিজেই আয়কর সাবমিট করছেন অথবা রিটার্ন সাবমিট করছেন, তাহলে আপনাকে পরপর 3 বছর কন্টিনিউ করে যেতে হবে। অর্থাৎ বিগত 3 বছরের মধ্যে যদি আপনি রিটার্ন জমা দিয়ে কর কর জমা দিয়ে থাকেন, তাহলে এবছরও আপনাকে রিটার্নটা জমা দিতে হবে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, বিগত 3 বছরের মধ্যে যদি আপনি এনবিআর কে কর দিয়ে থাকেন অথবা এনবিআর যদি কর নির্ধারণ করে থাকে, তাহলে এই এই 3 বছরের মানে এই বছরও তাহলে আপনাকে অন্তত আয়কর রিটার্নটা দাখিল করতে হবে। এবার আসা যাক, করদাতা যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার বা পরিচালক বা শেয়ার হোল্ডার এমপ্লয়ি হয়ে থাকেন, এটা ব্যাখ্যার দরকার নেই। করদাতা যদি কোনো ফার্মে অংশীদার হয়ে থাকেন, তাহলে
আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, এটাও ব্যাখ্যা দরকার নাই। করদাতা যদি সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা, ইউনিটের বা প্রচলিত কোনো আইন, আদেশ, দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারী হয়ে থাকেন, আয় বছরে যে কোনো সময় 16,000 টাকা বা তদুর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করে থাকেন। এটার ব্যাখ্যা একটাই, আপনি যদি চাকরিজীবী হন, আর আপনার চাকরিজীবী যদি হন, আপনার মূল বেতন যদি বা বেসিক যদি 16,000 টাকা বা 16,000 টাকার ঊর্ধ্বে হয়ে থাকে, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সোজা কথা শেষ। বেসিক বেতন হচ্ছে 16,000 বা তদুর্ধ্ব, তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এবার আসেন, করদাতা যদি কোনো ব্যবসা বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে যেই নামে অভিহিত হোক বেতনভোগী কর্মী হয়ে থাকেন, তাহলে এমপ্লয়ি হয়ে থাকেন, তাহলে রিটার্ন দাখিল করতে হবে। মানে আপনি ওই যে এক্সিকিউটিভ অফিসার বলে না, যে এক্সিকিউটিভ অফিসার, তারপর ম্যানেজিং ডিরেক্টর, এইসব পদগুলা তাদের আয়কর রিটার্ন দাখিল করতেই হবে। তাদের আয় থাকুক বা না থাকুক সেটা দেখার বিষয় না। এবার আসেন, করদাতার আয়কর অব্যাহতি প্রাপ্ত এবং হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে। করদাতার আয়কর অব্যাহতি প্রাপ্ত এবং হ্রাসকৃত হারে করযোগ্য করযোগ্য হয়ে থাকে। অর্থাৎ ধরেন আপনার ট্যাক্স আসছিল কত, আপনার ট্যাক্স আসছিল ধরেন 3,000 টাকা। তাই এখানে দেখা গেল যে আপনার এই যে ডিসকাউন্ট যেটা বলি, রিবেট হয়ে গেছে ধরেন 4,000 টাকা। আপনি বিনিয়োগ দেখাইছিলেন কত, 60,000 টাকা। তো সেখান থেকে 9,000 টাকা কাউন্ট হয়। এখন আপনি এই ট্যাক্স আসছে 3,000 টাকা, তা আপনি যদি বলেন যে 3 থেকে 9 বাদ দিয়ে দিলাম, তাহলে তো আমার ট্যাক্স নীল না, সেটা বললে হবে না। সুতরাং এভাবে যদি অব্যাহতি বা হ্রাস হয়, তাহলেও আপনাকে আয়কর রিটার্নটা দাখিল করতে হবে। এবার আসেন, করদাতা যদি মোটর গাড়ির মালিক হয়, মোটর গাড়ি বলতে জিপ বা মাইক্রোবাস কেউ বুঝাবে, সোজা কথা, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, করদাতা যদি কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা বা পেশা পরিচালনা করে, তাহলে কোথায় কোথায় সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ওদের ট্রেড লাইসেন্স গ্রহণ করলেও আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এগুলাতে আসলে বোঝানোর কিছু নাই, এগুলা স্টেট কার্ড কথাবার্তা। করদাতা যদি মূল্য সংযোজন কর আইনের অধীনে নিবন্ধিত কোনো ক্লাবের সদস্য হয়ে থাকে। এখন তো ক্লাব শব্দটা খুব জনপ্রিয়, বিভিন্ন ক্লাব, বোর্ড ক্লাব, এই ক্লাব সেই ক্লাব, সেই ক্লাবগুলো যদি মূল্য সংযোজন কর এর অধীনে যদি নিবন্ধিত হয়ে থাকে, তাহলে আপনাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার অ্যাকাউন্ট্যান্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, সার্ভেয়ার, এই জাতীয় যত পেশা আছে, এই যে ধরনের স্বীকৃত পেশাজীবীর যদি মেম্বারশিপ নিয়ে থাকে, তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আই এম এ অ্যাডভোকেট, সো এজ এ মেম্বারশিপ অফ বার কাউন্সিল আমাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হয়। আমি গত বছরও করছি, এই বছরও করব ইনশাল্লাহ। এবার আসেন, করদাতা যদি আয়কর পেশাজীবী হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত হয়। তো একটু আগে বললাম আইনজীবীদের কথা, জজ কোর্টের আইনজীবী, অ্যাডভোকেটদের কথা। এখন আসছে আয়কর আইনজীবী যারা আছে, তাদেরকেও ট্যাক্স এই যে রিটার্ন দাখিল করতে হবে, রিটার্নটা দাখিল করতে হবে। তারাও মাপ নাই, তারা আয়কর আইনজীবী হলেও তাদেরও মাপ নাই, তারাও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হন, তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো পৌরসভা, সিটি কর্পোরেশন কোনো পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হয়ে থাকেন, তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সোজা কথা জেনে রাখুন, ইলেকশনের ক্ষেত্রে, পৌরসভা, সিটি কর্পোরেশন, সংসদ নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে আয়কর রিটার্ন দাখিল করে তাদের এখান থেকে পাস নিতে হয়, সার্টিফিকেট নিতে হয়। তারপর আসেন 16 নম্বরে বলছে, করদাতা যদি কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো স্থানীয় সরকারের কোনো টেন্ডারে অংশগ্রহণ করেন, তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি কোনো কোম্পানির বা গ্রুপ অফ কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকেন, তাহলেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তারপর করদাতা যদি মোটরযান, স্পেস বা স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করেন,
ওই যে এটা হচ্ছে ধরেন বিভিন্ন পরিবহন আছে না, বিভিন্ন কুরিয়ার সার্ভিস, তারপর আপনার হোটেল হোটেল ব্যবসা, বিভিন্ন কিছু আছে। এই ধরনের মোটরযান ব্যবসা, এই ধরনের ব্যবসাগুলো করলেও আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতা যদি লাইসেন্সধারী অস্ত্রের মালিক হন তাহলেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সঞ্চয়পত্র ক্রয়ে মোট বিনিয়োগ 2 লক্ষ টাকা অতিক্রম করলে, এই জিনিসটা আপনারা ক্লিয়ার থাকেন। সঞ্চয়পত্র ক্রয়ে মোট বিনিয়োগ 2 লক্ষ টাকা অতিক্রম করলে, তার মানে 2 লক্ষ টাকা যদি আপনি সঞ্চয়পত্র করে থাকেন তাহলে আপনিও ধরা খাইছেন যে আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে হবেই। আপনি টিএন আছে কি না আছে এটা এখন আর দেখার বিষয় না। আপনার সঞ্চয়পত্র আপনি বিনিয়োগ যদি 2 লক্ষ টাকার হয় তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এবার আসেন 2 লক্ষ টাকার অধিক পোস্টাল সঞ্চয় হিসাব খুলতেও আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সমবায় সমিতির রেজিস্ট্রেশনেও এই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। উপরে আলোচনা করছি যে আপনার যদি টিএন 12 ডিজিটের একটি টিএন থাকে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবেই। ঠিক আছে, বলছি সোজা কথা বলে দিছি, হবেই। এখন আসি, দেখা যাচ্ছে 3টা এক্সেপশন আছে। বাংলাদেশে ফিক্সড বেস নেই এমন অনিবাসী জমি ক্রয় বিক্রয়ের জন্য 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই। ক্রেডিট কার্ড গ্রহণের জন্য 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই। এই ধরনের 3টা এক্সেপশন দিলেও আমরা পার্টিকে বলি যে আপনারা আয়কর রিটার্নটা দিয়ে দেন। এখন কি কারণে আপনি টিএন খুলছেন, কারণ আপনাকে যখন নোটিশ করে দিবে তখন তো তারা তো আর জানবে না আপনি কি কারণে ইয়াটা খুলছেন। হয়তো নোটিশ করলো আপনার 3 বছর পরে, যে বছর দিলেন না তার 3 বছর পরে আপনাকে নোটিশ করলো, তখন দেখা গেল যে আপনার অবস্থা ভালো, এবার দেখা গেল আপনার বিরুদ্ধে ইনকোয়ারি করলো যে আপনার যে ইনকাম ছিল না এটার প্রমাণ দেন। তো এখন দেখা গেছে আপনার ইনকাম ভালোই আছে, তো তারাও আসলে দ্বিধাগ্রস্ত হয়ে যাবে যে আসলে আপনি এটা কি কারণে খুলছেন, অন্য কোনো পারপাস আছে কিনা। তো সুতরাং এই গেড়া গলে সবাই পড়ে যায়। সুতরাং টিএন থাকলেই আয়কর রিটার্ন দাখিল করে দেওয়াই ভালো, এই ধরনের এক্সেপশন গুলোর জন্য বসে না থেকে। এটা হচ্ছে আমার পরামর্শ। এবার আসেন রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যাবে। রিটার্ন ফর্ম আপনি এনবিআর এর ওয়েবসাইটে পাবেন। তারপর আপনি যেই সার্কেলের এই করদাতা, সেই আপনাদের হয়তো আজকে টিআইএন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটার একটা ইয়ে দিয়ে দিছি, ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিছি ধারাবাহিকভাবে আস্তে আস্তে কিভাবে টিএন রেজিস্ট্রেশন করবেন। তো সেই ক্ষেত্রেই আপনাদের সার্কেল নাম্বার কিন্তু টিআইএন এর মধ্যে দিয়ে দেওয়া হয়। সেটা টিআইএন এর মধ্যে আপনাদের সার্কেল এবং সার্কেলের ঠিকানাও নির্দিষ্ট করে দেয়। সুতরাং আপনি যদি ওই সার্কেল অফিসে যান তাহলে তারা আপনাকে ফ্রিতে একটা ফর্ম দিয়ে দিবে। আর আপনি যদি একটু আপডেট মানুষ হন তাহলে আপনি অনলাইন থেকে ডাউনলোড করেও করতে পারবেন। যদি এখান থেকে প্রিন্ট করে করতে হয়তো আপনার 20-25 টাকা 30 টাকা খরচ হয়ে যাবে, আর ওইখান থেকে নিলে আপনি ফ্রিতে নিতে পারবেন যদি কাছাকাছি থাকে। তাহলে ঘুরিয়েও আসলেন আর ফর্মটাও নিয়ে আসলেন, অনেক কিছুই দেখলেন। যাই হোক, পার্সোনাল ওপিনিয়ন। তো রিটার্ন ফর্ম আপনারা এনবিআর এ কোথায় পাবেন, এটা তো একটা কমন প্রশ্ন যে আমি তো খুঁজে পাচ্ছি না। তো দেখুন আমি আপনাদের দেখাই দিই। এই যে এটা এনবিআর এর ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে যদি যাই, ওয়েবসাইটের মধ্যে যদি যাই দেখেন এই যে ওয়েবসাইটে যাবেন, তারপর পাবলিকেশন আছে, এই যে পাবলিকেশন সেক্টরে যাবেন, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স আছে। এখান থেকে আপনারা চাইলে নির্দেশিকা ডাউনলোড করে নেবেন। এই চলতি অর্থ বছরের নির্দেশিকা বাহির হয়েছে 2021-2022, পরিপত্র বাইর হওয়ার কথা। যাই হোক, পরিপত্র আমি আপডেট দিয়ে দিব আপনাদের গ্রুপে। এখন ফর্ম গুলা কোথায় ভাই একটু দেখেন, এই যে ফর্ম দেখছেন, এই যে ফর্ম ট্যাবে ফর্ম, এখানে ইনকাম ট্যাক্স, ঠিক আছে। তো এখানে এনবিআর এর যত ফর্ম আছে সব এখানে আছে। দেখেন এটা হলো আইটি 2012, এখানে ক্লিক করছি, জাস্ট এটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে এটা আইটি ডিক্লারেশন ফর্ম, আচ্ছা এটা না, এটা দেখেন, এটা দি আইটি গ 2020। দেখেন এটা হচ্ছে 1 পৃষ্ঠার ফর্ম, যে 1 পৃষ্ঠার ফর্ম কিভাবে দিব, এইটাই হচ্ছে 1 পৃষ্ঠার ফর্ম। এভাবে আপনারা ডাউনলোড করে ফেলবেন। যে আমি প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি যাতে আরেকবার জিজ্ঞেস করতে না হয়, নিজেরাই ইনশাল্লাহ পারবেন।
তো এক পৃষ্ঠার ফর্ম পূরণ করতে একটু নির্দেশনা আছে, এখান থেকে দেখে নিবেন। যদিও পরে আজিম ভাই এটা বিস্তারিত আলোচনা করে দিবে এক পৃষ্ঠার ফর্ম কারা পূরণ করবেন, কিভাবে পূরণ করবেন। 4 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার আয় থাকে এবং 40 লক্ষ টাকা পর্যন্ত আপনার মোট সম্পদ থাকে, তাহলে এক পৃষ্ঠা ফর্ম পূরণ করবেন। এই দেখেন, এটা এই আইটি গ 2020, এটা ডাউনলোড করে রেখে দিবেন, আজকেই রেখে দিবেন। তাহলে আজিম ভাই পরে ক্লাস নেওয়ার সময় আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আসেন, রিটার্ন ব্যক্তি করদাতা আইটি 11/2016, এই রিটার্ন ফর্মটা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা যাক, আরেকটা রিটার্ন ফর্ম আছে, এটা ওল্ড রিটার্ন ফর্ম নামে একটা রিটার্ন ফর্ম আছে। এটা হচ্ছে ওই যে পুরাতন ফরম্যাট। ঠিক আছে, এটা হচ্ছে আইটি 11 গ, এটা পুরাতন ফরম্যাট, এটা 8 পৃষ্ঠার। এই রিটার্ন ফর্মটা চাইলে যে কেউ দিতে পারবে, যে কোনো ব্যক্তি করদাতা দিতে পারবে, সমস্যা নাই। আপনি চাইলে 1 পৃষ্ঠা দেন, চাইলে 8 পৃষ্ঠা দেন, আপনি আয় পরিসম্পদ বিবরণী সহ দিতে চাইলে 8 পৃষ্ঠা রিটার্ন ফর্ম দেন, তাতে কোনো সমস্যা নাই। 1 পৃষ্ঠা রিটার্ন ফর্মটা চালু করছে শুধু পাবলিককে এনকারেজ করার জন্য, যাতে ভয় না পায়। তা আপনি যখন বুঝতে পারবেন, আপনার কাছে যখন রিটার্ন ফর্মটা পূরণ সোজা হয়ে যাবে, সহজ হয়ে যাবে, তখন আপনি নিজ থেকেই 8 পৃষ্ঠা রিটার্ন ফর্ম জমা দিতেই আপনি ইন্টারেস্ট ফিল করবেন। এছাড়া আরো 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার যে রিটার্ন ফর্মটা আছে, এগুলো আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। আর এখানে কিছু বিষয় আছে, যে শিডিউল 24/2016, একটু পিডিএফটা দেখালে ভালো হয়। স্যালারিস, এই দেখছেন, স্যালারিস পার্সনদের যাতে সুবিধা হয় 8 পৃষ্ঠার ফর্ম না পূরণ করে, এই যে এটা শুধু স্যালারিটা। আচ্ছা ঠিক আছে, এগুলো আপনারা দেখে নিয়েন, একটা একটা চেক করে নিয়েন। তা আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শুধু ওয়েবসাইটটা পরিচয় করে দেওয়া। এখানে যে রিটার্ন ফর্ম গুলো আছে, এগুলা চেক করে নিতে পারবেন এখানে বিষয়গুলো। তারপর আমরা অন্য সাবজেক্টে আসি। আচ্ছা যাই হোক, এখন তো আমরা আলোচনা করলাম রিটার্ন ফর্ম কোথায় পাবেন। এবার আসেন আমরা রিটার্ন দাখিলের যে সময়সীমা আছে, সময়সীমা সম্পর্কে একটু আলোচনা করি। আহ আপনি যদি ব্যক্তি করদাতার ক্ষেত্রে সাধারণত বছরে আহ, একবারেই রিটার্ন দাখিল করতে হয়। সাধারণত সেটা জুলাইয়ের 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে 30শে নভেম্বরের ভিতরে আয়কর রিটার্নটা দাখিল করতে হয়। তো কোম্পানির ক্ষেত্রে যদিও বছরে 4বার অ্যাডভান্স ট্যাক্স পে করতে হয়, সুতরাং আমরা এই কোর্সে কোম্পানির বিষয়গুলা ওইভাবে আলোচনা করব না, সাধারণ ব্যক্তি শ্রেণী করদাতাদের ট্যাক্সের বিষয়টা আলোচনা করব। তো এখানে দেখেন, আপনি 30শে নভেম্বরের ভিতরেই আপনাকে আয়কর রিটার্নটা দাখিল করতে হবে, এটাই হচ্ছে শেষ তারিখ। আর 30শে নভেম্বরটাকেই কর দিবস হিসাবে গণনা করা হয় বা ধরা হয়, বা ট্যাক্স ডে। তো সুতরাং ট্যাক্স ডে মানে হচ্ছে এই ট্যাক্সের রিটার্ন দাখিলের সর্বশেষ দিন, সেটা হচ্ছে 30শে নভেম্বর। তো এই বছর যেহেতু 2021 সাল, সুতরাং এই বছরের 30শে নভেম্বরের মধ্যেই আপনাকে আয়কর রিটার্নটা দাখিল করতে হবে। এবার আসি, আমি একটু কর বছর এবং আয় বছর সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই। প্রথমত কথা হচ্ছে, এই যে অর্থ বছরের হিসাবটা জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়। জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখে শেষ হয় অর্থ বছর। তাহলে আমাদের যে স্বাভাবিক বছর আমরা গণনা করি, জুলাইয়ের 1 তারিখ থেকে যখন আমরা নিই, তখন এটা 2000, ধরেন এই আয় বছর ছিল জুলাই 2020 থেকে 30শে জুন 2021 পর্যন্ত। এখন দেখেন, আমরা যে স্বাভাবিক বছর হিসাব করি, সেই বছরের দুটা পার্ট হয়ে যায়, এই বছরের 6 মাস, এই বছরের 6 মাস। তো কর বছর কোনটা, আয় বছর কোনটা, আপনাদের সোজা কথা বললি, আপনি জুলাই 1, 2020 থেকে
জুনের 30 তারিখ 2021 সাল পর্যন্ত যে ইনকামটা করছেন তার পরবর্তী অর্থ বছর হচ্ছে আপনার কর বছর। অর্থাৎ আমাদের আয় বছর হচ্ছে, আমি একটু লিখে দেখালে বেটার হয়, যাই হোক, একটু লিখে দেখাই আপনাদের। আসেন আমরা একটু লিখে দেখাই। আয় বছর, আয় বছর, আয় বছর হলো, আয় বছর হলো এই 1 জুলাই, 1 জুলাই 2020 থেকে, 2020 থেকে 30শে জুন 2021, এটা হলো আপনার আয় বছর। এখন এটার কর বছর কত, মানে যে বছর আয় করছেন তার পরের বছরই হচ্ছে কর বছর। কর বছর দেখি, কর বছর, ঠিক আছে, কর বছর দেখি। 1 জুলাই, 1 জুলাই 2021 থেকে 30শে জুন 2022, এটা হচ্ছে কর বছর। তার মানে আমরা এখানে আয় বছর কর বছর কিভাবে হিসাব করব, কর বছর হচ্ছে 2020 2021, এটা হচ্ছে কর বছর। আর আয় বছর আর কর বছর কিভাবে হিসাব করব, এই 2021 2022। যখন আমি 2021-22 বলবো তখন আপনি বুঝে নিতে হবে যে 1 জুন 2021 থেকে 30শে জুন 2022। আবার আমি একই সময় যখন বলবো যে আয় বছর 2020-21, তখন আপনি বুঝে নিতে হবে যে আয় বছর হচ্ছে 1 জুলাই 2020 থেকে 30শে জুন 2021 পর্যন্ত আয় বছর। আশা করি বুঝতে পারছেন আয় বছর এবং কর বছর বিষয়টা কি। এখন আসা যাক, একজন ব্যক্তি করদাতা 1 জুলাই 2021 থেকে 30শে নভেম্বর 2021 তারিখের মধ্যে 2021-2022 কর বছরের রিটার্ন দাখিল করবেন। এটা হচ্ছে রিটার্ন দাখিলের সময়সীমা। এবার আসা যাক রিটার্ন দাখিল কোথায় করবেন। এটা আপনাদের টিআইএন করার সময় যে সার্কেল অফিসে আপনার অ্যাড্রেস দিয়ে দিবে, সেখানেই আপনাদের রিটার্ন দাখিল করতে হবে। সেটা আপনি ওই যে টিআইএন এর একদম নিচে বারকোড যেটা থাকে সেটার ডান পাশে এটা আপনার অ্যাড্রেস দেওয়া থাকে, সার্কেল অফিসের অ্যাড্রেসটা দেওয়া থাকে। এবার আসি, আপনি যদি সময় মতো যদি আপনি রিটার্ন দাখিল না করেন, সময় মতো যদি আপনি রিটার্ন দাখিল না করেন তাহলে আপনার পেনাল্টি কি। আপনি যদি সময়ের মধ্যে যদি আপনি আয়কর রিটার্ন দাখিল না করেন তাহলে আপনাকে 3টে স্তরে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে বা বিলম্ব সুদ দিতে হবে বা জরিমানা দিতে হবে, যেটাই বলি আপনাকে 3টে স্তর সামলাতে হবে। প্রথম হচ্ছে 75 ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে যদি আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হয় তাহলে তার উপর আয়কর অধ্যাদেশের 124 ধারা অনুযায়ী জরিমানা, 124 ধারা অনুযায়ী জরিমানা। তারপর আসা যাক 73 ধারা অনুযায়ী 50% অতিরিক্ত সরল সুদ, এটা হচ্ছে আপনার ট্যাক্সের উপর যে ট্যাক্সটা আসবে সেটার উপর 50% অতিরিক্ত সরল সুদ। তারপর যে বিষয়টা আসছে 73-এর ক ধারা অনুযায়ী বিলম্ব সুদ আরোপযোগ্য হবে। অর্থাৎ 3টে স্তরে আপনাকে এই যে জরিমানা দিতে হবে। যে ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের জন্য সময়ের আবেদন করে উপকর কমিশনার কর্তৃক মঞ্জুরকৃত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবেন, সেই ক্ষেত্রে করদাতার উপর জরিমানা আরোপিত হবে না, তবে অতিরিক্ত সরল সুদ আর বিলম্ব সুদ আরোপিত হবে।
অর্থাৎ আপনি যদি সময়ের পরে রিটার্ন দাখিলের জন্য যদি দরখাস্তও করেন, তাহলে আপনাকে বলতেছে না আপনার থেকে ঠিক আছে জরিমানা মাফ, কিন্তু তারা আরো যে দুইটা জরিমানা রাখছে অতিরিক্ত সরল বিলম্ব সরল, সেগুলো আপনাকে ফেস করতে হবে। তাহলে আর লাভ কি হলো? আপনাকে হয়তো সময় নিলেও দেখা যায় যে এত শান্তি নাই, আপনাকে তো ওইগুলো ফেস করতে হবে। তারপরেও নাই মামার চেয়ে কানা মামা ভালো। হয়তো কেউ দেখা যায় নির্দিষ্ট টাইমের মধ্যে বিভিন্ন কারণেই রিটার্নটা দাখিল করতে পারলো না, তা সেই ক্ষেত্রে জরিমানাটা মাফ হলো। তো জরিমানার বিষয়টা বলি, আয়কর অফিসের কিছু সিক্রেটও বলি। সেটা হচ্ছে জরিমানা, সর্বনিম্ন জরিমানা হচ্ছে 5,000 টাকা। এছাড়া আপনি যতদিন দেরি করছেন প্রত্যেক দিনের জন্য 50 টাকা করে কিন্তু এই জরিমানা করা হয়। এই দুটার মধ্যে প্রতিদিন 50 টাকা হিসাবে এবং 5,000 টাকা, এই দুটার মধ্যে যেটা এই 5,000 টাকা থেকে বেশি হবে সেটাই কাউন্ট হবে। সর্বনিম্ন 5,000 টাকা, আর যদি 50 টাকা হিসাবে যদি 5,000 টাকা থেকেও বেশি হয়ে যায় তাহলে সেটা কাউন্ট হবে, বড়টাই কাউন্ট হবে। এখন কথা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কোনো কোনো জায়গায় আমরা যারা মেম্বারশিপ নিয়েছি, মেম্বার আছি আইটিপি হিসেবে, তো সেই ক্ষেত্রে আমরা উপকর কমিশনারকে কনভিন্সড করি যে স্যার আমরা 1,000 টাকার বেশি দিতে পারবো না জরিমানা হিসাবে। তো অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাকসেপ্ট করে না। সুতরাং আমি যদি ঢালাওভাবে বলি যে জরিমানা 1,000 টাকা, 1,000 টাকা দিয়েও আপনি সমাধান করতে পারবেন, তাহলে দেখা গেল সব সার্কেলে হয়তো পারবেন না। ঠিক আছে? সুতরাং আহ, এটা নিয়ে হয়তো অনেকের সাথে বাকবিতন্ড হতে পারে। তো সুতরাং এটা যে অফিস যেভাবে সার্কেলকে কনভিন্স করে ওইভাবেই ট্যাক্স দিয়ে। আমি আমার ফেনীবারে 1,000 টাকা দিয়েও হয়তো জরিমানা দিয়েছি, কিন্তু চট্টগ্রাম বারে যাইয়া আমাকেও 5,000 টাকা জরিমানা গুনিয়ে আসতে হয়েছে। আহ, তো এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। সুতরাং আপনি সময়ের মধ্যে দিয়ে দেওয়াই ভালো। এবার আসি, এই যে আয়কর রিটার্ন ফর্ম গুলা আছে তার মধ্যে আহ, এগুলোর মধ্যে কিন্তু স্পেসিফিক করে দিতে হয় যে আপনি কি সাধারণ পদ্ধতিতে দিচ্ছেন না সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে দিচ্ছেন। সাধারণ পদ্ধতি হচ্ছে কি? সাধারণ পদ্ধতি হচ্ছে আপনি আপনার আয়ের হিসাব, আয়কর রিটার্নটা আপনার মতো করে পূরণ করলেন। তারপর এটার শুদ্ধতা বা এটা কি আপনি ঠিকভাবে দিছেন কি না দিছেন সেটা নির্ধারণ করবে আয়কর কর্তৃপক্ষ। এটা হচ্ছে সাধারণ নিয়ম। আর সর্বজনীন স্বনির্ধারণীর যে পদ্ধতি আছে, সেক্ষেত্রেও আপনি নিজের আয় নিজে হিসাব করলেন। তো সেই ক্ষেত্রে সেটাকে প্রাথমিকভাবে সঠিক ধরে নিয়ে আপনি আপনার সার্টিফিকেট হইতে সবকিছুই কিন্তু আপনাকে ইস্যু করে দিবে, কোনো ধরনের প্রশ্ন করবে না। ঠিক আছে? তবে সেটা তারা আহ, পরবর্তী 6 বছরের মধ্যে এটা অডিট করতে পারে। সে কোনো যদি এক্সট্রা কিছু যদি ধরা পড়ে, বা আপনি যদি কর ফাঁকি দিচ্ছেন বা গ্রহণ করছেন, এই ধরনের যদি কোনো কিছু পড়ে, তাহলে সেটার জন্য আপনাকে নোটিশ করতে পারে এবং অ্যাসেসমেন্ট অর্ডার করতে পারে। সেটা ভিন্ন কথা। তবে সার্বজনীন পদ্ধতিতে আপনি যদি দাখিল করে দেন, এটার উপর আপনাকে সার্টিফিকেটও দিয়ে দিবে। আর সাধারণ পদ্ধতিতে যদি আপনি দাখিল করেন, তাহলে সেটার কর নির্ধারণ করবে আয়কর কর্তৃপক্ষ। তো সার্বজনীন আর এই সার্বজনীন আর সাধারণ পদ্ধতি আলাদা করবেন কিভাবে? সেটা রিটার্ন ফর্মের মধ্যে আপনি যদি সার্বজনীন সার্বজনীন শব্দটার উপরে যদি আপনি টিক দিয়ে দেন, দেখছেন সেলফ ইউনিভার্সাল, এখানে জাস্ট একটা টিক দিয়ে দিলেন, তাহলে এটা হয়ে গেল আপনার সার্বজনীন পদ্ধতি। আর যদি নর্মালের উপরে একটা টিক দেন, তাহলে এটা গেল সাধারণ পদ্ধতি। কিন্তু একটা টিকের কারণেই আপনার ফাইলের সিচুয়েশন কিন্তু ভিন্ন হয়ে যাবে। আর আমরা যখন ইউনিভার্সাল সেলফ দিই, তখন এখান দিয়ে লিখে দিই আন্ডার সেকশন 82 বিবি, অর্থাৎ 82 বিবি ধারা অনুসারে সেলফ ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট করা হয়। সুতরাং বুঝতেই পারছেন যে টিকটা যে দিবেন, কোথায় দিবেন, এটা মাথায় থাকতে হবে। প্রথমত সেলফটা চলে না, এই জন্য এখানে একটু উজ্জ্ব করে দেওয়া হয়েছে। এখানে ইউনিভার্সাল সেলফ আর নর্মাল। তো নর্মাল দিলে ইনকাম ট্যাক্স অফিসে আপনার কর নির্ধারণ করবে, আর ইউনিভার্সাল সেলফ দিলে আপনি নিজের কর নিজেই নির্ধারণ করে দিলেন। বুঝা গেছে? যাই হোক, এতটুকু পর্যন্ত গেল। তারপর সাধারণ সাধারণ পদ্ধতি বিভিন্ন সেকশনে সাধারণ পদ্ধতি দেওয়া হয়। তো আমরা এত কঠিন বিষয়ে আজকে না যাই।
তারপর আসেন ব্যক্তি শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন। তা আমি কিন্তু আয়কর রিটার্ন গুলো আপনাদের অলরেডি ফর্মটি দিয়ে আমি আরেকটু দেখাই দিই। এটা হচ্ছে আইটি 11 গ, এটা হচ্ছে পুরান ফর্ম। এটা হচ্ছে সম্ভবত